ওকে, লেকচার 14টা হচ্ছে তোমার মাল্টিপল রুটস কিভাবে বের করব। যদি আমার কোনো একটা ফাংশনের মাল্টিপল রুটস থাকে, যেমন হায়ার অর্ডার পলিনোমিয়ালস এর ক্ষেত্রে এটা থাকতে পারে, বা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রেও সেটা থাকতে পারে। ইন দ্যাট কেস কিছু স্পেশাল মেথড আছে, যে মেথডগুলো ইউজ করলে আসলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। মাল্টিপল রুটস এর ক্ষেত্রেও কিন্তু আমরা ওই ওপেন মেথড, ব্র্যাকেটিং মেথড ওগুলো ইউজ করতে পারি, নো প্রবলেম ইন দ্যাট। But there are some special methods, specially modified methods that are suitable for finding out the multiple roots of an equation or function. Okay, so that's what we are going to learn in this lesson. যেমন ধরো এখানে একটা ফাংশন আছে, যে ফাংশনটা এখানে কয়টা রুট পসিবল দেখো। x equal to 1 পয়েন্টে ফাংশনটা কিন্তু x axis কে টাচ করে যাচ্ছে, বা x axis এর সাথে ট্যানজেন্ট। দ্যাট মিন্স এখানে তোমার একের বেশি রুট পসিবল। আবার x equal to 3 পয়েন্টে ফাংশনটা x axis কে ইন্টারসেক্ট করে। যখনই ইন্টারসেকশন আছে তখনই আমার রুট আছে একটা। তার মানে এইখানে মিনিমাম 3টা রুট পসিবল। 3টার চেয়েও বেশি থাকতে পারে। কেন 3টার চেয়ে বেশি থাকতে পারে? কারণ এই x equal to 1 পয়েন্টে আমি জানি না আসলে এখানে কি ডাবল রুট আছে, না ট্রিপল রুট আছে, না 4টা রুট আছে। তো ডাবল, ট্রিপল, 4টা ওটা কয়টা রুট আছে সেটা আমরা একটু পরেই দেখবো, সেটা বের করারও একটা ওয়ে আছে। তো আপাতত ধরে নাও যে এখানে 2টা রুট আছে, ডাবল রুট। ওকে, ডাবল রুট থাকলে এখানে টোটাল কয়টা রুট হলো? 3টা রুট পসিবল। তো এটা হচ্ছে মাল্টিপল ডাবল রুটের একটা এক্সাম্পল। আবার আরেকটা এক্সাম্পল দেখো এখানে। এখানেও দেখো এক্স এক্সিস কে কিন্তু ইন্টারসেক্ট এক্স এক্সিস কে টাচ করে যাচ্ছে। যেমন এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা কিন্তু এক্স এক্সিস এর সাথে ট্যানজেন্ট। এখানে তোমার মনে হতে পারে ফাংশনটা বুঝি এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ইন্টারসেক্ট করে যাচ্ছে। আসলে এখানে ইন্টারসেকশন হচ্ছে না, এখানে আসলে এক্স এক্সিস কে একদম এক্সাক্ট এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা আসলে ট্যানজেন্ট। ঠিক আছে, তারপরে সামান্য একটু পরে যে তারপরে ফাংশনটা এক্স এক্সিস কে ক্রস করে যায়। ওকে, বাট এক্সাক্ট এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এটা ট্যানজেন্ট। আর এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে কিন্তু এটা ইন্টারসেকশন। তার মানে এখানে টোটাল মিনিমাম 3টা রুট তো থাকা পসিবলই, কারণ এখানে যেহেতু এক্স এক্সিস কে টাচ করে যাচ্ছে, তো এখানে 2টা রুট থাকা পসিবল, আবার এখানে একটা রুট, টোটাল 3টা রুট থাকা পসিবল। বাট এখানে দেখা যাচ্ছে যে এই ফাংশনটা যখন আমি প্লট করবো, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, ইন দ্যাট কেস ফাংশনটা দেখতে এরকম হয়, এবং এখানে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে 3টা রুট আছে। ওকে, তার মানে এখানে টোটাল 4টা রুট পসিবল এই এতটুকু জায়গায়। ওকে, এবার আসো আরেকটু যাই, আরেকটু ফার্দার এক্সটেন্ড করি। এই ফাংশনটা যখন আমি প্লট করব এক্স মাইনাস 3, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, তার মানে এখানে টোটাল কয়টা রুট পসিবল? এটা কত অর্ডারের পলিনোমিয়াল? এটা 5th অর্ডারের পলিনোমিয়াল। তার মানে এই ফাংশনের টোটাল 5টা রুট পসিবল। যত অর্ডারের পলিনোমিয়াল ততগুলা রুট। আর এখানে যেহেতু 5th অর্ডারের পলিনোমিয়াল, তার মানে এখানে 5টা রুট পসিবল। তো এই ফাংশনটা ড্র করলে তোমার এরকম একটা ফাংশন আসবে, প্লট আসবে। এবং এটা যেহেতু এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে একবার ইন্টারসেক্ট করে, তার মানে এখানে একটা রুট, বাকি থাকলো 4টা রুট। তার মানে এই যে এক্স এক্সিস কে টাচ করে গেল এখানে, তার মানে এখানে কয়টা রুট পসিবল? 4টা রুট পসিবল। 4 যোগ 1 টোটাল 5টা রুট। ওকে, এইবার দেখো এতক্ষণ ধরে যে আমরা 3টা ফিগার দেখলাম, এটা হচ্ছে 4টা যখন আমার 5টা রুট থাকবে, এবং এই ট্যানজেন্ট পয়েন্টে যখন 4টা রুট পসিবল সেই কেসটা। আবার যখন ট্যানজেন্ট পয়েন্টে 3টা রুট থাকবে, এই ফিগারটা হচ্ছে সেরকম। আবার যখন ট্যানজেন্ট পয়েন্টে 2টা রুট থাকবে, দেখো সেই ফিগারটা দেখতে এরকম। ওকে, তার মানে যখন 2টা রুট পসিবল অথবা 4টা রুট পসিবল, তখন দেখো ফাংশনটা কিন্তু ওই ট্যানজেন্ট পয়েন্টের একই পাশে থাকে, আগে এবং পরে। যেমন এক্স ইকুয়াল টু 1 পয়েন্টের আগে এবং পরে দুই জায়গাতেই কিন্তু ফাংশনটা এক্স এক্সিসের একই পাশে কিন্তু আছে। ওকে, এক এক পাশেই থাকে, ফাংশনটা কিন্তু ক্রস করে অন্য পাশে চলে যায় না। ঠিক আছে, সিমিলারলি দেখো এই ডাবল রুটের ক্ষেত্রেও ফাংশনটা কিন্তু একই পাশে থাকে। কিন্তু যখন ট্রিপল রুট, তখন কিন্তু ফাংশনটা এক্স ইকুয়াল টু 1 ট্যানজেন্ট পয়েন্টের দুই পাশে কিন্তু দুই ধরনের, দুই জায়গায় থাকে। তার মানে এক্স এক্সিসের অপোজিট জায়গায় থাকে, অপোজিট অপোজিট প্লেস থাকে, অপোজিট পোলারিটি। ঠিক আছে, তার মানে কি যখন 2, 4, 6, 8 এই ধরনের ইভেন রুট পসিবল, ট্যানজেন্ট পয়েন্টে যখন এই ধরনের ইভেন রুট পসিবল, তখন ফাংশনটা ট্যানজেন্ট পয়েন্টের আগে এবং পরে এক্স এক্সিসের একই পাশে থাকে। আর যখন ট্যানজেন্ট পয়েন্টে 3, 5, তারপরে 7, 9 এই ধরনের অড রুট পসিবল, তখন
ফাংশনটা ট্যানজেন্ট পয়েন্টের দুই পাশে দুই পোলারিটিতে থাকে, তার মানে দুই পাশে এক্স অ্যাক্সিসকে ক্রস করেছে। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। যখন ইভেন রুট পসিবল তখন ফাংশনটা এক্স অ্যাক্সিসের একই পাশে থাকে, আর যখন অড রুট পসিবল তখন ফাংশনটা এক্স অ্যাক্সিসকে ক্রস করে যায়। ওকে, এখন কথা হচ্ছে আমি তো জানলাম যে ইভেন রুট, অড রুট এইটা দিয়ে আমি ডিভাইড করতে পারলাম, কিন্তু ধরো ইভেনের মধ্যেই আমি কিভাবে ডিভাইড করব? তার মানে ইভেনের মধ্যে দুইটা রুট নাকি চারটা রুট নাকি ছয়টা রুট, কারণ দুইটা হোক, চারটা হোক, ছয়টা হোক, প্রত্যেকটা কেসেই কিন্তু আমার ফাংশনটা এক্স অ্যাক্সিসকে ট্যানজেন্টই হবে। এখন ট্যানজেন্ট পয়েন্টে কয়টা রুট পসিবল সেটা আমি কিভাবে বের করবো, তাই না? সেটা একটা কোশ্চেন থেকেই যায়। আমি হয়তো ইভেন আর অড ডিভাইড করতে পারবো, কিন্তু কয়টা রুট পসিবল সেটা ডিভাইড করা কিন্তু একটু মুশকিল। ওকে, তো এই জন্য এবং এটা এটা এক্স্যাক্টলি বের করার কিন্তু কোনো ওয়ে নাই যে ট্যানজেন্ট পয়েন্টে আসলে কয়টা রুট পসিবল। ওকে, সো আমরা গেস করে নিই যে ওই ট্যানজেন্ট পয়েন্টে আসলে একের বেশি রুট থাকে এবং সেটা দুইটা, চারটা, ছয়টা হতে পারে, অথবা একটা, তিনটা, অথবা তিনটা, পাঁচটা, সাতটা এরকম হতে পারে। ওকে, সো এই প্রবলেমের জন্যই কিছু স্পেশাল মেথড ডেভেলপ করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে স্পেশাল মেথড বলতে আমরা বুঝাচ্ছি আগের মেথডগুলোর কিছু মডিফিকেশন। ঠিক আছে, ওকে, প্রথমে কিছু লিমিটেশন সম্পর্কে জেনে নিই যে মাল্টিপল রুটস এর আসলে কি ধরনের লিমিটেশন থাকতে পারে এবং তার রিমেডি গুলা কি। এবং এবং অলরেডি আমি বলেছি যে সাইনটা চেঞ্জ হবে না ইভেন মাল্টিপল রুটস এর ক্ষেত্রে, আর অড মাল্টিপল রুটস এর ক্ষেত্রে সাইন চেঞ্জ হবে। তার মানে ইভেন মাল্টিপল রুটস আমি যদি একবার বের করে ফেলতে পারি, এই বিষয়টা যদি আমি ডিডিউস করতে পারি, প্রুফ করতে পারি, তার মানে তখন কিন্তু আমার আর কোনো ব্র্যাকেটিং মেথড ইউজ করা যাবে না। ওকে, তার মানে ইভেন মাল্টিপল রুটস এর ক্ষেত্রে ব্র্যাকেটিং মেথডস উইল নট ওয়ার্ক। কেন করবে না? কারণ আমরা জানি ব্র্যাকেটিং মেথডে রুটের দুই পাশে ফাংশনের ভ্যালু অপোজিট হতে হয়, কিন্তু ইভেন রুটের ক্ষেত্রে তো সেটা পসিবল না। তার মানে এই ধরনের বাউন্ডারিতে কিন্তু তোমার ব্র্যাকেটিং মেথড ইউজ করা যাবে না, তখন শুধুমাত্র তোমার ওপেন মেথডই ইউজ করতে হবে। আবার ওপেন মেথডের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকে। ওপেন মেথডের প্রবলেমটা কি? যে আমার মেথডটা ডাইভার্জ হতে পারে। ডাইভার্জ মানে কি? মানে আমার মূল রুট থেকে দূরে সরে যেতে পারে, বাট আমাদের হাতে আর কোনো অপশন নেই, আমাদের ওপেন মেথডটা ইউজ করতে হবে। ওকে, মাল্টিপল রুটসে আরো একটা প্রবলেম আছে। যেমন ধরো যদি ফাংশনটা ট্যানজেন্ট হয়, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের যদি ট্যানজেন্ট হয়, ওই ট্যানজেন্ট পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েশন ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। ট্যানজেন্ট পয়েন্টে যদি ফাংশনের ভ্যালু ডিফারেন্সিয়েশন ভ্যালু 0 হয়ে যায়, তখন যেই সব মেথডে আমার ডিনোমিনেটরে ডিফারেন্সিয়েশন নামে একটা টার্ম থাকবে, সেই মেথডগুলো কিন্তু ইউজ করা যাবে না। যেমন ধরো নিউটন র্যাপসন মেথড, বা ধরো সেকেন্ড মেথড। নিউটন র্যাপসন মেথডে কি করি আমরা? ওই যে ডিনোমিনেটরে কিন্তু তোমার একটা এফ প্রাইম অফ এক্স নামে একটা টার্ম থাকে। তার মানে এই ধরনের কেসে যেখানে আমার মাল্টিপল রুটস থাকা পসিবল, ওই জায়গায় নিউটন র্যাপসন মেথড কিন্তু ইউজ করা যাবে না। ওকে, সো আমরা একটা মডিফাইড নিউটন র্যাপসন মেথড ডেভেলপ করি। চলো, যে মডিফাইড নিউটন র্যাপসন মেথডটা কিভাবে কাজ করানো যায়, যেখানে আমার এফ প্রাইম অফ এক্স বা এগুলা কাজ করবে না। ঠিক আছে, যদি নিউটন র্যাপসন আমরা যদি মডিফাইডটাও ইউজ করতে না চাই, তাহলে আমরা অন্য মেথডগুলো ইউজ করতে পারি। যেমন ধরো সেকেন্ড মেথড বা ধরো তোমার ব্র্যান্ডস মেথড, ওগুলো আমরা ইউজ করতে পারি, বাট ওই নিউটন র্যাপসন মেথডটা ইউজ করা যাবে না আর কি। তো অলরেডি এই 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 প্রবলেমটা অনেকেই অ্যাড্রেস করেছে। যেমন ধরো রালস্টন এবং রবিনউডস, উনি 1978 এটা অলরেডি একটা মেথড ডেভেলপ করেছে। আরেকজন ডেভেলপ করেছে হচ্ছে রবিনউডস ইন 1978। দুইজনেই দুই ধরনের এক মেথড প্রপোজ করেছে আর কি। তার মানে দুইটা আলাদা আলাদা মডিফাইড নিউটন র্যাপসন মেথড প্রপোজ করেছে। সো আমরা ওই দুইটা মেথডই এখন যদি দেখি। যেমন ধরো রালস্টন 1978 তারা যে মেথডটা ডেভেলপ করেছে সেটা হচ্ছে রুটটা আমি কিভাবে বের করব। আমাদের অরিজিনাল নিউটন র্যাপসন মেথডটা ছিল xi+1 ইকুয়াল টু xi মাইনাস এফ অফ xi বাই এফ প্রাইম অফ xi। তো তারা করলো কি, এই সেকেন্ড টার্মটার আগে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করে দিল, এম একটা টার্ম আনলো। এমটাকে কি বলা হচ্ছে? এমটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ দ্য রুট। মাল্টিপ্লিসিটি মানে কি? যদি আমার ডাবল রুট থাকে তাহলে এম এর ভ্যালু হবে 2, যদি আমার ট্রিপল রুট থাকে তাহলে এম এর ভ্যালু হবে 3। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে আমি তো আগে থেকে এম এর ভ্যালু জানবো না, তাই না? আমি কি করে বুঝবো যে এখানে দুইটা রুট পসিবল, চারটা রুট পসিবল, ছয়টা রুট পসিবল?
নাকি তিনটা, পাঁচটা, সাতটা এই ধরনের রুট পসিবল, সেটা তো আমি আগে থেকে জানবো না। তো এটা একটা প্রবলেম থেকেই যায় যে আমার এম এর ভ্যালুটা আসলে, সরি, আমার এম এর ভ্যালুটাকে এজিউম করে তারপরে মেথডটাকে সলভ করে দেখতে হয় সেটাকে প্রপারলি সলভ হলো কিনা। ঠিক আছে? তো এখানে আসলে ট্রায়াল এন্ড এররের একটা ব্যাপার চলে আসে। তো এটা তো আমরা চাই না। আমরা চাই যে আগে থেকে আমরা মেথডটা এমনভাবেই অ্যাপ্লাই করি যেন প্রপারলি একটা রুট খুঁজে পাই। তো রালস্টন এবং রবিনসন 1978 এর এই ফর্মুলাটাতে এই একটা লিমিটেশন থেকেই যায়। যদিও এটা একটা রিমেডি, বাট এখানে একটা প্রবলেম থেকে যায়। ওকে, এখন আরেকটা মেথড তারা প্রপোজ করেছে। তারা যে মেথডটা প্রপোজ করেছে সেটা হলো ইউ অফ এক্স নামে নতুন একটা ফাংশন আমরা ডিফাইন করব। ইউ অফ এক্সটা কি? মূল ফাংশন এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স। ঠিক আছে, এই ধরনের নতুন একটা ফাংশন আমি ডিফাইন করব। এখন এটাকে কিভাবে কাজে লাগাবো? আমরা করব কি, আমাদের যে নিউটন রেফসন মেথডটা আছে এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই মাইনাস এফ অফ এক্স আই ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স আই, সেখানে ওই এফ অফ এক্স আই ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স আই ওই জায়গায় আমি ইউ দিয়ে রিপ্লেস করে দেবো। তার মানে এফ এর জায়গায় ইউ দিয়ে রিপ্লেস করে দেবো। এটাই হচ্ছে তাদের রিমেডি। ঠিক আছে, এখন ইউ অফ এক্স তো এটা, ইউ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স বাই এফ প্রাইম অফ এক্স আই। এখন এই ফর্মুলাটা কাজে লাগাতে হলে, মডিফাইড নিউটন রেফসন মেথডটা কাজে লাগাতে হলে আমাকে ইউ প্রাইম অফ এক্স আইটা জানা লাগবে। এখন ইউ প্রাইম অফ এক্স আইটা কি? তো তুমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করো। এখানে ইউ ইউ অফ এক্স এটাকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব? উপরে একটা টার্ম, নিচে একটা টার্ম, এটা আমরা অলরেডি জানি যে একটা স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা ইউ বাই ভি। তো সেটা যদি করি তাহলে ইউ প্রাইম অফ এক্স ফর্মুলাটা এরকম আসে, এবং ইউ প্রাইম অফ এক্স এর ভ্যালুটা যদি আমি উপরের ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমার রেজাল্টটা চলে আসে এরকম, এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই মাইনাস এই সেকেন্ড টার্মটা। ওকে, এখন দেখো এখানে সেকেন্ড টার্মের উপরে আছে এফ প্রাইম অফ এক্স আই, আর নিচে আছে এফ প্রাইম অফ এক্স আই আবার ডাবল এফ প্রাইম অফ এক্স আই। তার মানে এফ প্রাইম অফ এক্স আই যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো টার্মটা কিন্তু আসলে কখনোই ইনফাইনাইটে যাবে না। ওকে, কখনোই ইনফাইনাইটে যাবে না। কিন্তু অরিজিনাল নিউটন রেফসন মেথডে কিন্তু সেকেন্ড টার্মটা আমার ইনফাইনাইট হয়ে যেত যদি এফ প্রাইম অফ এক্স আই ইকুয়াল টু জিরো হতো। ওকে, সো এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমাদের অরিজিনাল নিউটন রেফসন মেথড থেকে এই মডিফাইড নিউটন রেফসন মেথডটা বের করলাম। এই মডিফাইড নিউটন রেফসন মেথডটা হচ্ছে ফর মাল্টিপল রুটস। ওকে, ফর মাল্টিপল রুটস এর ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। আর কেন ভালো কাজ করবে সেটাও আমরা বলেছি যে কেন অরিজিনাল নিউটন রেফসন মেথডের প্রবলেমটা কি হবে মাল্টিপল রুটস এর ক্ষেত্রে। Okay? এখন তোমরা চাইলে আমাদের যে সেকেন্ড মেথডটা আছে সেকেন্ড মেথডটাও আমরা ওইভাবে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? ওই সেকেন্ড মেথডে আমরা ওই ইউ অফ এক্স ইকুয়াল টু এটা দিয়ে রিপ্লেস করে আমরা আসলে সেকেন্ড মেথডটা, মডিফাইড সেকেন্ড মেথডটাও বের করতে পারি। তার মানে this is the multiple root version of Newton-Raphson method, and similarly we can derive the multiple root version of the second method. Okay, so this is your homework. So how can we derive this multiple root version of the second method? Okay, এটা একটু ট্রাই করে দেখো। এবার আসো নন লিনিয়ার ইকুয়েশন। এই এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে মাল্টিপল রুটস, কিভাবে কিছু লিমিটেশন থাকে, কিছু রিমেডি আছে, সেগুলো আমরা ডিসকাস করলাম। এখন আসো নন লিনিয়ার ইকুয়েশন থাকলে কি হবে। এতক্ষণ ধরে আমরা যত ইকুয়েশন পড়ি সেগুলো কিন্তু লিনিয়ার ইকুয়েশন ছিল। ওকে, লিনিয়ার ইকুয়েশনের ডেফিনিশন কি? লিনিয়ার ইকুয়েশনের ডেফিনিশন হচ্ছে এরকম, এফ অফ এক্স ইকুয়াল টু এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস এ এন এক্স এন মাইনাস বি। এই ধরনের এইভাবে ইকুয়েশন ওয়ানের ফর্মেটে আমরা যে ইকুয়েশন গুলো লিখতে পারি সেগুলো হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ওকে, নন লিনিয়ার ইকুয়েশন আছে বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আছে। নন লিনিয়ার ইকুয়েশন গুলো কি? দেখো এখানে নন লিনিয়ার ইকুয়েশনে আমার ইকুয়েশনের মধ্যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাও চলে আসে। এই যে এক্স টাইমস ওয়াই, ওয়াইটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে নন লিনিয়ার ইকুয়েশনে এই টার্মগুলো চলে আসবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টার্ম। আবার কিছু আছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। ট্রান্সেন্ডেন্টাল যেমন এরকম এফ অফ এক্স ইকুয়াল টু লন অফ এক্স, তারপরে ই টু দি পাওয়ার এক্স, এগুলো আছে। তারপরে আবার ট্রিগোনোমেট্রিক ফাংশনও আছে যেমন সাইন এক্স, কজ এক্স, টেন এক্স। এগুলো ডিফারেন্ট ফাংশন আছে আর কি। তো এই ইকুয়েশন ওয়ান বাদে বাকি যত ফাংশন আছে যেগুলোকে আমরা নন লিনিয়ার ইকুয়েশন বলি। ওকে, নন লিনিয়ার ইকুয়েশন গুলো ওইভাবে আমরা ডিফাইন করতে পারি যেখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের টার্মগুলো চলে আসে। বাট তুমি চাইলে ওই নন লিনিয়ার ইকুয়েশন গুলো সলভ করার জন্য আমরা একইভাবে যেমন ব্র্যাকেটিং মেথড, ওপেন মেথড, তারপরে ব্যান্ডস মেথড ইউজ করি সেভাবে ইউজ করতে পারো, নো প্রবলেম ইন দ্যাট। ওকে, সো সাপোজ আমার একটা সিস্টেম অফ ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন আছে।
system of non-linear equation. Remember, I am saying system of non-linear equation. আমরা সেকশন এর পরের সেকশনে যখন আমরা গাউসিয়ান এলিমিনেশন, গাউসিয়ান ওই মেথডগুলো দেখব, তখন আমরা দেখব ওইখানে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, বাট এখানে কি সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন বলছি আমি। ঠিক আছে, তো দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। তো সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশনের জন্য আমরা একইভাবে বাইসেকশন মেথড, ফলস মেথড, তারপরে আমরা নিউটন রেফসন মেথড, সেকেন্ড মেথড, এই সবই মেথড কিন্তু কাজে লাগাতে পারি, নো প্রবলেম ইন দ্যাট। বাট এগুলো মেথড সলভ করার জন্য আমাদের কিছু স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করা লাগে। ঠিক আছে, সেই টেকনিকগুলো আমি আসলে তোমাদের সেলফ স্টাডি দিয়ে দিচ্ছি, সেটার জন্য তোমাদের একটা লেকচার নোট দেওয়া আছে এটার সাথেই, এই লেসনের সাথে, সেই লেকচার নোটটা তোমাদের একটু পড়তে হবে। ঠিক আছে, সো এটা তোমাদের সেলফ স্টাডি। তো এই ছিল আমাদের মাল্টিপল রুট ভার্সন অফ নর্মাল মেথডস। ওকে, এবার আসো লেকচার 15। লেকচার 15-এ আমরা দেখব মুলার্স মেথড। প্রথমে বলে রাখি, আমরা যখন একদম প্রথম দিকে রুটস অফ ইকুয়েশন শুরু করেছিলাম, তখন কিন্তু আমরা বলেছি যে 3 ধরনের মেথড আমরা শিখব। একটা হচ্ছে ওপেন মেথড, একটা হচ্ছে ক্লোজড মেথড, আর একটা হচ্ছে রুটস অফ ইকুয়েশনস অর পলিনোমিয়ালস। তো ওপেন মেথড এবং ক্লোজড মেথড আমরা দেখে আসছি, এখন আমরা দেখব রুটস অফ পলিনোমিয়াল। এখন কথা হচ্ছে, আমরা তো এতক্ষণ ধরে পলিনোমিয়ালের রুটই বের করে আসছি, কেন এখন আবার নতুন করে নাম দিচ্ছি রুটস অফ পলিনোমিয়াল? এর কারণ হচ্ছে ওপেন মেথড এবং ব্র্যাকেটে ক্লোজড মেথড, এই মেথডগুলো এক্সপেরিমেন্টাল ডেটার জন্য অনেক বেশি ফিজিবল। এক্সপেরিমেন্টাল ডেটা মানে কি? আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, কিছু র ডাটা পেলাম, এখন ওগুলো দিয়ে তো আমি কোনো ফাংশন জানি না, আমার কাছে শুধু ডেটা পয়েন্ট আছে। ওই ডেটা পয়েন্টগুলো দিয়ে আমি যদি রুটস বের করতে চাই, তখন আমার এই ওপেন মেথড বা ব্র্যাকেটিং মেথডগুলো অনেক বেশি ফিজিবল। এর কারণ হচ্ছে ব্র্যাকেটিং মেথড আর ওপেন মেথডগুলো কিন্তু শুধুমাত্র এক্সপেরিমেন্টাল ডেটাগুলোর জন্য স্পেশালি ডিজাইন করা। ওকে, রুটস একটা ফাংশন যখন আমার জানা থাকবে, একটা ফাংশন বা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, তখন কিন্তু আমি এই ব্র্যাকেটিং মেথড বা ওপেন মেথডগুলো কাজে লাগাবো না। কেন লাগাবো না? কারণ একটা ফাংশন জানা থাকলে আমার কাছে অনেক বড় একটা টুলস আছে। টুলসটা হচ্ছে ফাংশন। ফাংশন নিজেই একটা টুলস। আমার কাছে যখন একটা ফাংশন থাকবে, তখন আমি ইচ্ছা মতো পয়েন্ট জেনারেট করতে পারবো। আমার যে কোনো জায়গায় পয়েন্ট দরকার, আমি ইচ্ছা মতো জেনারেট করতে পারবো, তাই না? এবং ফাংশনটা কোন পয়েন্টে কত ভ্যালু দিবে, কোন পয়েন্টে কোন দিকে যাবে, আমি সবই বের করে ফেলতে পারবো যখনই আমার ফাংশন বা রুট, ফাংশন বা পলিনোমিয়াল ইকুয়েশনটা জানা থাকবে। ওকে, তো এই জন্যই এই ফাংশনের এই অ্যাডভান্টেজটা কাজে লাগানোর জন্য কিছু মেথড স্পেশালি ডিজাইন করা হয়েছে, যেগুলোকে বলা হয় রুটস অফ মেথডস ফর অ্যাপ্লাইং টু দ্য ইকুয়েশনস ফর ফাইন্ডিং আউট রুটস। ওকে, তো সেই স্পেশাল মেথডগুলো আমরা এখন দেখবো, যেগুলো আমরা ফাংশন থাকলে আমরা এই মেথডগুলো ইউজ করলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো। ফাংশনের ক্ষেত্রে তুমি চাইলে ওপেন মেথড, ব্র্যাকেটিং মেথড ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা আসলে খুব একটা এফিশিয়েন্ট হবে না। কেন এফিশিয়েন্ট হবে না? কারণ আমি যেটা বললাম যে ফাংশনের অ্যাডভান্টেজটা সে ইউজ করতে পারে না। এবং এখন আমরা দেখবো যে এরকম কয়েকটা মেথড, যে কিভাবে এটা ইউজ করা যায়। যেমন একটা পলিনোমিয়াল ধরি, একটা জেনারেল পলিনোমিয়ালের ইকুয়েশন হচ্ছে দেখতে এরকম: a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস an x টু দি পাওয়ার n। এখানে এই টার্মগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এবং এটা কত অর্ডারের পলিনোমিয়াল? এই পলিনোমিয়ালের অর্ডার হচ্ছে n, যেহেতু হাইয়েস্ট অর্ডার হচ্ছে n, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে n। ওকে, এবং এখানে কোএফিসিয়েন্ট গুলো a নট, a1, a2 আপ টু an, এই কোএফিসিয়েন্ট গুলো কিন্তু কমপ্লেক্স নাম্বার হতে পারে। ওকে, তো এই পলিনোমিয়াল ইকুয়েশনটা দেখে এটার রুট সম্পর্কে আমরা কি ধরনের আইডিয়া পাই? এটা যেহেতু nth অর্ডারের পলিনোমিয়াল, তার মানে এখানে কয়টা রুট পসিবল? এখানে টোটাল n সংখ্যক রুট পসিবল, বোথ রিয়েল অ্যান্ড কমপ্লেক্স রুটস। ওকে, রিয়েল রুটও পসিবল, আবার কমপ্লেক্স রুটও পসিবল। ওকে, আবার দুইটা একসাথেও পসিবল। তারপরে হচ্ছে n যদি অড হয়, তাহলে আমার এমন একটা রুট থাকবে যেটা হচ্ছে রিয়েল রুট। এখানে আমি যখন বললাম যে এখানে রিয়েল এবং কমপ্লেক্স রুট পসিবল, মনে রাখতে হবে যে কমপ্লেক্স রুটগুলো সবসময় পেয়ার ওয়াইজ হয়, মানে একটা আরেকটার কমপ্লেক্স কনজুগেট রুট। যেমন একটা রুট যদি হয় a প্লাস bi, তাহলে আমি অবশ্যই এমন আরেকটা রুট খুঁজে পাবো যেটার ভ্যালু হচ্ছে a মাইনাস bi।
ঠিক আছে? তো কমপ্লেক্স রুটগুলো কমপ্লেক্স কনজুগেট হিসেবে পেয়ার হিসেবে জেনারেট হয়, কিন্তু রিয়েল রুটগুলোতে একটাই হয়। তার মানে যখন আমার অড রুট হবে, অড নাম্বার অফ রুট হবে, তার মানে এই পলিনোমিয়ালের অর্ডার যখন অড হবে, n এর ভ্যালু যখন অড হবে, তখন আমার এমন একটা রুট থাকবে যেটা আসলে সিঙ্গেল। ঠিক আছে? তার কোনো পেয়ার পসিবল হবে না। যেমন ধরো 7টা রুট যদি পসিবল হয়, তাহলে আমি দুইটা দুইটা করে 6টা ভ্যালু নিয়ে নিলাম, বাকি থাকলো একটা। ওইটার কোনো পেয়ার নাই, এবং ওই রুটটা অবশ্যই একটা রিয়েল রুট হবে। ঠিক আছে? বাকি সবগুলো রিয়েলও হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে। কমপ্লেক্স হলে তো পেয়ার হবে, যেটা বললাম, কিন্তু রিয়েল হলে তো একটাই হবে। বাট এমন একটা রুট আমি ফাইনালি খুঁজে পাবো যেটা হচ্ছে তার কোনো পেয়ার খুঁজে পাওয়া পসিবল না, তখন সেই রুটটা অবশ্যই রিয়েল রুট হবে। ওকে, সো এটা আরেকটা ডিডাকশন। আরেকটা যেটা বললাম, কমপ্লেক্স গুলো কনজুগেট পেয়ার হিসেবে জেনারেট হয়। ঠিক আছে? তো এই তিনটা বিষয় কিন্তু আমি একটা পলিনোমিয়াল দেখেই আগে থেকেই বের করে ফেলতে পারি। ঠিক আছে? যেটা কিন্তু তোমার ওই এক্সপেরিমেন্টাল র ডাটার ক্ষেত্রে কিন্তু পসিবল না। একটা ফাংশন থাকলে আমি অলরেডি রুট সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে গেলাম, কিন্তু একটা অনেকগুলো যদি এক্সপেরিমেন্টাল ডেটা থাকে, সেখান থেকে কিন্তু আমি রুট সম্পর্কে কোনো আইডিয়াই পাবো না। ঠিক আছে? তো এই জন্যই ফাংশন থাকার অনেক সুবিধা আছে, এবং একটা পলিনোমিয়াল ইকুয়েশন থাকারও অনেক সুবিধা আছে। ওকে, এরপরে আমরা যাই রুটস অফ পলিনোমিয়াল। তারপরে আমরা দেখবো যে কিভাবে এটা কাজে লাগানো যায়। আরেকটা মেথড হচ্ছে যে আমরা যখন ব্র্যাকেটিং মেথডগুলো ইউজ করি, ব্র্যাকেটিং মেথডে কিন্তু আমরা কমপ্লেক্স রুট খুঁজে পাই না, এবং অলরেডি আমরা দেখেছি যে এই পলিনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স রুট পসিবল। সো আমরা একটা ইকুয়েশন যদি থাকে, ওই ইকুয়েশনটা যদি আমি ব্র্যাকেটিং মেথড ইউজ করি, তাহলে আমি রুট খুঁজে পেতে পারি, কোনো সমস্যা নেই। হয়তো কিন্তু সেই রুটগুলো সবই রিয়েল রুট হবে, আমি কখনোই কমপ্লেক্স রুট খুঁজে পাবো না। ওকে, আর ওপেন মেথড ইউজ করে তুমি চাইলে বোথ রিয়েল এবং কমপ্লেক্স রুট দুইটাই বের করতে পারো। বাট প্রবলেম হচ্ছে ওপেন মেথড গুলো তোমার ডাইভার্জ করে, মোস্ট অফ দ্য কেসেস ডাইভার্জ করে। ঠিক আছে? তো এখানে একটা প্রবলেম তো থেকেই যায়। সো এই ফাংশনটার অ্যাডভান্টেজ গুলো ইউজ করার জন্য, প্রপারলি ইউজ করার জন্য, কিছু স্পেশালি মডিফাইড মেথড গুলো হচ্ছে মুলার্স মেথড, তারপরে বেয়ার স্টোকস মেথড, জেনকিন্স এন্ড ক্রাব মেথড, ল্যাগুয়েরেস মেথড, অনেকগুলো মেথড আছে। সো আমি এখানে 4টা মেথডের কথা বললাম। সো আমরা মেইনলি ডিসকাস করব মুলার্স মেথড। ওকে, বেয়ার স্টোকস মেথডটা আমরা হালকা পাতলা একটু দেখবো, বাট আমাদের মেইন ফোকাসটা থাকবে মুলার্স মেথডের উপর। ওকে, তো চলো দেখি মুলার্স মেথডটা কিভাবে কাজ করে। সো মুলার্স মেথড বের করার জন্য মনে রাখতে হবে, মুলার্স মেথডে আসলে আমরা 3টা করে পয়েন্ট আগে নিই। ধরো আমার ফাংশন আছে, ফাংশন থেকে তো আমি অনেকগুলো পয়েন্ট জেনারেট করতে পারবো। তো সেখান থেকে আমি 3টা পয়েন্ট নিলাম, এবং 3টা পয়েন্ট দিয়ে আমি কিন্তু একটা ইজিলি সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারি। ওকে, পলিনোমিয়াল ফিট করার জন্য কয়টা পয়েন্ট দরকার? যত অর্ডারের পলিনোমিয়াল, তার থেকে একটা বেশি পয়েন্ট দরকার। যেমন ধরো আমার যদি সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে হয়, তাহলে আমার 2+1 মিনিমাম 3টা পয়েন্ট লাগবে। সিমিলারলি আমার যদি ফোর্থ অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে হয়, তাহলে আমার 4+1 মিনিমাম 5টা পয়েন্ট লাগবে। তো এটা তোমাদের অলরেডি জানা আছে। সো যেহেতু আমি মুলার্স মেথডে একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করব, ঠিক আছে, তো সেই সেকেন্ড অর্ডারের পলিনোমিয়ালটা অবশ্যই আমার 3টা পয়েন্ট দিয়ে যেতে হবে। সো মেইন আইডিয়াটা কি আসলে, যেমন ধরো এই যে ফাংশনটা দেওয়া আছে তোমাদের, এই ফাংশনের উপরে ধরো 3টা পয়েন্ট আমি জানি, এই যে ব্ল্যাক ডট গুলো দিয়ে দেওয়া 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট দিয়ে যদি আমি একটা প্যারাবোলা ফিট করি, দেখো সেটা কিন্তু মূল ফাংশনটাকে ভালোভাবেই রিপ্রেজেন্ট করছে, তাই না? এই অংশটুকুতে মূল ফাংশনটাকে ভালোভাবেই রিপ্রেজেন্ট করে। তার মানে আমি চাইলেই একটা পলিনোমিয়াল, সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করে ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, রিপ্রেজেন্ট করলে কি হবে, এই পলিনোমিয়ালটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল যদি আমি ফিট করে ফেলি, তাহলেই তো ডান। কারণ ওই পলিনোমিয়াল মানে ফিট করা মানে কি, আসলে আমার একটা ইকুয়েশন জানে, এবং ওই ইকুয়েশনটা কোথায় আমার অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে সেটা আমার অলরেডি খুব ইজিলি আমি বের করে ফেলতে পারবো, ফাংশনটা সলভ করলেই হয়ে যাবে। ওকে, সো এইটাই হচ্ছে মেইন আইডিয়া, যে আমার যখন আহ, এই ফাংশনটা অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টের কাছাকাছি যখন আমি একটা প্যারাবোলা ফিট করব, তখন আসলে দেখা যাবে যে ওই প্যারাবোলাটা আসলে এক্স্যাক্টলি এই ফাংশনটাকেই রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? তো ওই প্যারাবোলাটা যখন আমার অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, সেটাই আমার রুট হবে। এইটাই হচ্ছে মেইন আইডিয়া, যে আমি একটা প্যারাবোলা ফিট করব। প্যারাবোলা মানে সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল। ওকে, সো সেটাই করি চলো। যে আমার একটা নর্মাল প্যারাবোলার ইকুয়েশন কি,
বা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়ালের ইকুয়েশন কি দেখতে অনেকটা এরকম। এই যে f2 of x, f2 দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল f2, ঠিক আছে। তো এটার জন্য 3টা পয়েন্ট আমার দরকার। তো আমার নর্মাল একটা প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে এরকম, a ইন্টু এক্স মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস সি। ওকে, তো এটা একটা নর্মাল প্যারাবোলিক ইকুয়েশন। এখন আমরা জানি এই প্যারাবোলা ইকুয়েশনটাকে আমার ফিট করতে হবে। এখন কোন 3টা পয়েন্ট দিয়ে ফিট করব? এই মুলার্স মেথডে আমার 3টা পয়েন্ট লাগবে, 3টে ইনিশিয়াল পয়েন্ট লাগবে, 3টা স্টার্টিং পয়েন্ট লাগবে, x0, x1, x2। এবং আমি জানি এই প্যারাবোলাটা এই কারেসপন্ডিং এই ব্ল্যাক ডট গুলো দিয়ে x0, x1, x2 এর কারেসপন্ডিং ফাংশন পয়েন্ট গুলো দিয়ে আসলে যাবে। তার মানে আমার x0 f of x0, x1 f of x1, x2 f of x2 এই 3টা পয়েন্ট দিয়ে অবশ্যই এই প্যারাবোলাটাকে যেতে হবে যদি আমি এই প্যারাবোলাটাকে এই ফাংশনে ফিট করতে চাই। ওকে, তার মানে এই প্যারাবোলা এই ইকুয়েশন 1 এ x এর জায়গায় আমি কি বসাবো? x0 বসাবো, আর ফাংশনের জায়গায় বসাবো কারেসপন্ডিং ফাংশন ভ্যালু। তো আমার যদি এই প্রথম পয়েন্ট দিয়ে এই প্যারাবোলাটা যেতে হয় তাহলে আমি কি করব? এই যে ফাংশনের ভ্যালুর জায়গায় আমি বসাবো f of x0 আর x এর জায়গায় বসাবো x0। তাহলে a ইন্টু এক্স নট মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স নট মাইনাস এক্স টু প্লাস সি, একটা ইকুয়েশন পেলাম। তারপরে আবার যদি সেকেন্ড পয়েন্ট দিয়ে যায় তাহলে সেকেন্ড ইকুয়েশনটা পাবো, মানে ইকুয়েশন 3 পাবো। তারপর যদি থার্ড পয়েন্ট দিয়ে যায় তাহলে আমি ইকুয়েশন 4 পাবো। তার মানে আমি টোটাল 3টে ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশন 2, 3 and 4। বাট এখানে 4 নাম্বার ইকুয়েশনে দেখো দুইটা টার্ম x2 মাইনাস x2, x2 মাইনাস x2, তার মানে কি ফার্স্ট দুইটা টার্ম আমার 0 হয়ে যাবে। তার মানে 4 নাম্বার ইকুয়েশনে f of x2 ইকুয়াল টু কি? c চলে আসবে। ওকে, এই যে 4 নাম্বার ইকুয়েশনে f of x2 ইকুয়াল টু c চলে আসবে। সো f of x2 ইকুয়াল টু যদি c চলে আসে, f of x2 যদি c চলে আসে তাহলে ওই ইকুয়েশন 2 আর 3 তে কিন্তু আমি চাইলেই c এর জায়গায় f of x2 এর ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারি। ওকে, তো সেটাই আমরা করব যে c এর ভ্যালুটা মানে f of x2 equal to c এটা আমার ইকুয়েশন 2 এবং 3 তে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হবে? f of x2 দা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে f of x1 minus f of x2 ইকুয়েশন 5 পাবো আর ইকুয়েশন 6 পাবো। ওকে, এটা c এর ভ্যালুটা রিপ্লেস করে দিলাম। ওকে, এখন আমার টার্গেট হচ্ছে এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো বের করা। এই a b এগুলো তো কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো আমার বের করতে হবে। বাকি সব কিন্তু আমার জানা আছে, f of x0, f of x2, x0, x2, x1, f of x1 সবই জানা আছে, শুধু আমার a আর b এর কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু জানা লাগবে। ঠিক আছে, তো আমি কিছু এগুলো ভালোভাবে ডিফাইন করার জন্য আমি কিছু প্যারামিটার ডিফাইন করে নিই যেগুলো জাস্ট ইকুয়েশনে সলভ করার সুবিধার্থে আর কি। যেমন এইচ নট নামে একটা নতুন প্যারামিটার বা একটা ভ্যারিয়েবল আমি ডিফাইন করলাম যেটা হচ্ছে x1 মাইনাস এক্স নট। তাহলে এই x1 মাইনাস এক্স নট এই ভ্যালুটাকে ইকুয়েশনগুলোকে আমি এইচ নট দিয়ে রিপ্লেস করে দেবো। তারপরে h1 নামে আরেকটা প্যারামিটার ডিফাইন করলাম ডেল্টা 0, ডেল্টা 1। মানে এগুলো জাস্ট আমার ইকুয়েশনগুলোকে সিম্পলিফাই করার জন্য আমি নিজে কিছু প্যারামিটার ডিফাইন করে নিলাম। ওকে, h0, h1, ডেল্টা 0, ডেল্টা 1। সো h0, h1, ডেল্টা 0, ডেল্টা 1 এগুলো যদি ইকুয়েশন 5 আর 6 এ রিপ্লেস করি তাহলে আমি এরকম দুটো ইকুয়েশন পাবো, এই যে মাঝের দুটো ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে দেখো এটা কিন্তু টু ইকুয়েশন সিস্টেম। এখানে আমার দুইটা ইকুয়েশন আছে আর দুইটা আননোন ভ্যারিয়েবল আছে। আননোন ভ্যারিয়েবল গুলো কি? a আর b। সো আমি চাইলে ইজিলি সাবস্টিটিউশন অথবা এলিমিনেশন মেথড ইউজ করে, যেগুলো নর্মাল ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, সেগুলো মেথডগুলো ইউজ করে আমি চাইলে a আর b এর ভ্যালু বের করে ফেলতে পারি। তো তুমি যদি সেভাবে ইউজ করো তাহলে দেখবে যে a এর ভ্যালু আসবে এরকম ডেল্টা 1 মাইনাস ডেল্টা 0 ডিভাইডেড বাই h1 প্লাস h0, আর b এর ভ্যালু আসবে a h1 প্লাস ডেল্টা 1, আর c এর ভ্যালু তো আমি অলরেডি জানি f of x2। ঠিক আছে, সো এই তিনটা ভ্যারিয়েবল, তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু a b and c, এই তিনটার ভ্যালু যদি আমি একদম ইকুয়েশন 1 এ রিপ্লেস করে দিই তাহলে আমি একটা পলিনোমিয়ালের ইকুয়েশন পেয়ে যাব না? হ্যাঁ, সেটাই হচ্ছে আমার সেকেন্ড অর্ডারের প্যারাবোলিক ইকুয়েশন। ওকে, তারপরে ওই ইকুয়েশনটা, ওই প্যারাবোলাটা আমি যখন এ বি আর সি এর ভ্যালু যখন এই ইকুয়েশন 1 এ রিপ্লেস করে দেবো তখনই তো এটা একটা কি প্যারাবোলিক ইকুয়েশন হয়ে যাবে। এখন আমার বের করতে হবে এই প্যারাবোলিক ইকুয়েশনটা যখন আমি একভাবে ফিট করে ফেললাম এই প্যারাবোলাটা, এই প্যারাবোলিক ইকুয়েশনটা এক্স এক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে। তার মানে কি আসলে আমার এখানে একটা রুট বের করতে হবে। ঠিক আছে, তার মানে এই প্যারাবোলার রুট, কারেসপন্ডিং রুটটা বের করতে হবে। সো একটা প্যারাবোলার কারেসপন্ডিং রুট বের করা ইজি। কেন ইজি? কারণ এটা একটা সেকেন্ড অর্ডারের ইকুয়েশন। যেমন ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। সো এটা নর্মাল সলভিং ক্রাইটেরিয়া কি? অলরেডি আমরা জানি যে এক্স এর রুট বের করার জন্য এই ধরনের সেকেন্ড অর্ডারের পলিনোমিয়ালের কারেসপন্ডিং ইকুয়েশনটা হচ্ছে কি
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওই ইকুয়েশনগুলো আমি অলরেডি জানি সলভিং ক্রাইটেরিয়া। সো সেই ইকুয়েশনটা যদি তুমি ইউজ করো তাহলে তখন তুমি এই ধরনের একটা রেজাল্ট পাবা, x3 minus x2 equal to something like this. ওকে, সো তুমি যদি এই x3 minus x2 যদি বের করো, তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি নতুন রুটটা কিন্তু বের করছি। এখানে x3 কোত্থেকে আসলো? x3 তো আমার কোথাও ছিল না, এখানে তিনটা ইনিশিয়াল পয়েন্ট ছিল x0 x1 x2। x3 টা আসলে এই এস্টিমেটেড রুট যেটা সেটা, ঠিক আছে? তার মানে এখানে আসলে আমি জাস্ট x এর জায়গায় x3 বসাচ্ছি, কোনো প্রবলেম নাই, তুমি চাইলে এক্স রেখেও করতে পারো, বাট আমি জাস্ট বোঝানোর জন্য যে x3টা হচ্ছে নতুন আরেকটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আসলে রুট, এবং ওই রুট পয়েন্টে এফ অফ x3 ইকুয়াল টু কত হবে? 0 হবে। তো 0 ধরে তারপরে ইকুয়েশনটাকে সলভ করব, সলভ করলে আমার এই ধরনের একটা রেজাল্ট আসবে, x3 minus x2 ইকুয়াল টু সামথিং লাইক দিস। ওকে, তো এটাই তো হয়ে গেল আমার x3টাই আসলে কি আমার নতুন রুট। ওকে, তারপর যদি তুমি এরর বের করতে চাও, এরর বের করার ওয়ে হচ্ছে আমরা অলরেডি জানি পার্সেন্ট রিলেটিভ এরর, নতুন রুট মাইনাস পুরাতন রুট। এখানে পুরাতন রুট কোনটা আসলে? পুরাতন রুট আসলে আমরা ইমিডিয়েট যে পয়েন্টটা ছিল একদম এক্স থ্রি এর যে কাছের পয়েন্টটা ছিল, সবচেয়ে কাছের পয়েন্ট x2, সেটাকে আমরা ধরে নিই পুরাতন রুট। এই হচ্ছে তোমার একটা একটা ইটারেশনে যখন তুমি সলভ করবা মুলার্স মেথড, তখন রেজাল্টটা দিবে এরকম। তারপরের ইটারেশনে যখন আমি যাব, তারপরের ইটারেশনে যখন যাব, সিমিলারলি আমার তিনটা স্টার্টিং পয়েন্ট লাগবে, কিন্তু এখন তো আমার কাছে টোটাল 4টা পয়েন্ট আছে, x0 x1 x2 x3। আফটার ফার্স্ট ইটারেশন আই হ্যাভ 4 পয়েন্টস, x0 to x3। কিন্তু আমার পরের ইটারেশনে যাওয়ার জন্য আমার 3টা স্টার্টিং পয়েন্ট লাগবে। তো 4টা থেকে কোন 3টা স্টার্টিং পয়েন্ট নিব সেটা একটা কোশ্চেন থেকে যায়, তাই না? সেটাই আমরা এখন দেখব যে এইটা চুজ করার জন্য দুইটা ওয়ে আছে, দুইটা নর্মালি ফলো মেথড। ধরো যদি তুমি শুধুমাত্র রিয়েল রুটগুলো খুঁজে বের করতে চাও, আমরা অলরেডি জানি মুলার্স মেথডে আমি চাইলে বোথ রিয়েল এবং কমপ্লেক্স রুট বের করতে পারি, কিন্তু তুমি যদি শুধুমাত্র রিয়েল রুট বের করতে চাও, তোমার ধরো কমপ্লেক্স রুট দরকার নাই, তখন কি করবা? তখন আমরা ওই নতুন যে পয়েন্টটা আসছে ফার্স্ট ইটারেশনের পরে x3, ওই x3 এর সবচেয়ে কাছের দুইটা পয়েন্ট আমি নিব। ঠিক আছে, যেমন এই ফিগারটা যদি আমি খেয়াল করি, তাহলে এই ফিগারে x3 এর সবচেয়ে কাছের দুইটা পয়েন্ট কি? x2 আর x1। ঠিক আছে, সো এইভাবে আমি সেকেন্ড ইটারেশনে যাওয়ার আগে তিনটা পয়েন্ট এইভাবে চুজ করতে পারি যদি আমি শুধুমাত্র রিয়েল রুট চাই। আর যদি আমি রিয়েল রুট না চেয়ে বোথ রিয়েল এবং কমপ্লেক্স রুট দুইটাই চাই, আমি কমপ্লেক্সও চাই আমি রিয়েলও চাই, তাহলে আমি কি করব? তখন আমরা ওই সেকেন্ড মেথডে যেভাবে কাজে লাগাতাম, তোমরা যদি খেয়াল করে থাকো সেকেন্ড মেথডে আমরা যেভাবে ইউজ করেছি সেভাবে আমরা ইউজ করতে পারি। সেকেন্ড মেথডে আমরা কি করতাম যে মোস্ট রিসেন্ট তিনটা পয়েন্ট, যেমন হচ্ছে ফার্স্ট ইটারেশনে আমরা x0 x1 x2 ইউজ করলাম, পরের ইটারেশনে আমরা x1 x2 x3, তারপরের ইটারেশনে x2 x3 x4, এইভাবে ইউজ করতে পারি, যেটা আমরা ইউজুয়ালি সেকেন্ড মেথডে করে আসছি। ওকে, আর যদি তোমার রিয়েল রুট থাকে তখন তো আমি যেটা বললাম যে একদম লাস্ট পয়েন্টের সবচেয়ে কাছের দুইটা পয়েন্ট নিব। এখন এই ফিগার দেখে তো মনে হচ্ছে যে x1 আর x2 সবচেয়ে কাছে, বাট তুমি চাইলে দেখবে অনেক সময় এমনও হতে পারে যে x0 হয়তো সবচেয়ে কাছে। ঠিক আছে, তখন আমার x0 চুজ করতে হবে যদি আমি রিয়েল রুট চাই। ঠিক আছে, তো ওইভাবে আমার খেয়াল রাখতে হবে যে আমার কোন পয়েন্টটা সবচেয়ে কাছে। ঠিক আছে, এস্টিমেটেড রুটের সবচেয়ে কাছের দুইটা পয়েন্ট নিয়ে আমি তখন কাজ করবো যদি আমি রিয়েল রুট চাই। তো এইটা আমার একটু খেয়াল রাখা লাগবে যে আমি কিভাবে ইটারেশন থেকে একটা ইটারেশন থেকে যখন আরেকটা ইটারেশনে জাম্প করবো, আমি কোন তিনটা পয়েন্ট নিয়ে আমি জাম্প করবো সেটা আমার খেয়াল রাখা লাগবে। তো এখানে অলরেডি একটা এক্সাম্পল দেওয়া আছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল, যে মুলার্স মেথড দিয়ে আমার সলভ করতে হবে। তিনটে ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট দেওয়া আছে x0 x1 x2, 4.5 5.5 and 5। ঠিক আছে, দেখো এখানে x1 এর ভ্যালু হচ্ছে 5.5 আর x2 এর ভ্যালু হচ্ছে 5। তো তার মানে কিন্তু এখানে তিনটা পয়েন্ট কিন্তু একদম ছোট থেকে বড় লিনিয়ারলি ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না, যে কোনো ভ্যালু দেওয়া থাকতে পারে। ওকে, তার মানে x2 ইজ লার্জার দেন x1, x2 ইজ স্মলার দেন x1। ওকে, সেটা একটু খেয়াল রাখা লাগবে। আবার x নট ইজ দ্য লোয়েস্ট ভ্যালু, তার মানে এখানে x নটটা হচ্ছে একদম বাম পাশে, তারপরে হচ্ছে x2, তারপরে হচ্ছে x1, সেইভাবে উল্টাপাল্টা ভ্যালু কিন্তু দেওয়া আছে। তারপরে আমার কি করতে হবে, এই ফাংশনের যে ফাংশনের ভ্যালু দেওয়া আছে সেটার কারেসপন্ডিং রুট বের করতে হবে। তো রুট বের করার জন্য আমার কি লাগবে? রুট বের করার জন্য আমার যেটা করা লাগবে যে ফাংশনের ভ্যালুটা আমি গেস করে নিই, এই প্রত্যেকটা পয়েন্টে x0 x1 x2 পয়েন্টে আমি ফাংশনের ভ্যালু কত সেটা জেনে নিই।
ঠিক আছে, এটা কি 4.5, 5.5 এবং 5 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত বের করে নিলাম। তারপরে আমি যে অ্যালগরিদমে যে বিভিন্ন প্যারামিটার ডিফাইন করেছিলাম H0, H1, ডেল্টা 0, ডেল্টা 1, সেগুলো বের করে নিলাম। সেগুলো বের করলে আসলে তোমার জন্য সলভ করতে সুবিধা হবে আর কি। ওকে, তারপরে আমরা ইকুয়েশন 7 ইউজ করতে পারি। ইকুয়েশন 7টা কি? ইকুয়েশন 7 হচ্ছে এই যে এখানে এ, বি এবং সি এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এ, বি এবং সি এর ভ্যালু, এই তিনটা ভ্যালু আমি সরাসরি ইকুয়েশন 7 থেকে এই প্যারামিটারগুলো ইউজ করে বের করে ফেলতে পারি। এর ভ্যালু আছে 15, বি এর ভ্যালু আছে 62.25 আর সি এর ভ্যালু 48। তারপরে ইকুয়েশন 8 যাবো। ইকুয়েশন 8 এ কিন্তু x3 এর ভ্যালু জানা আছে, সো x3 এর ভ্যালুটা আমি ওইখান থেকে বের করে ফেলতে পারবো, 3.976487। ওকে, তো একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল। তো x3 পেয়ে গেলাম। তারপরে এখানকার ইপসাইলন এ কত আছে? ইপসাইলন এ আসতেছে তোমার 25.7, এবং ইপসাইলন এটা কিভাবে বের করলাম? x3 মাইনাস x2 ডিভাইডেড বাই x3। ওকে, তো এই হচ্ছে তোমার রেজাল্ট ফার্স্ট ইটারেশন। তুমি যখন পরের ইটারেশনে যাবা তখন তোমার খেয়াল রাখতে হবে যে আমি যে ইটারেশন থেকে ইটারেশনে যাব, আমি কি রিয়েল রুট বের করবো নাকি রিয়েল অ্যান্ড বোথ রিয়েল অ্যান্ড কমপ্লেক্স রুট বের করবো। যেটা বের করতে চাই সেই অনুযায়ী আমি এই দুইটা ক্রাইটেরিয়া থেকে যে কোনো একটা চুজ করবো, এবং সেইভাবে আমি স্টার্টিং পয়েন্ট চুজ করে তার পরের ইটারেশনে যাব। ওকে, সেই হচ্ছে কথা। যেমন ধরো এখানে অলরেডি তোমার বলা আছে যে আমি যদি ধরো শুধুমাত্র রিয়েল রুট চাই, বা বোথ রিয়েল এবং কমপ্লেক্স দুইটাই যদি চাই, তাহলে আমি কিভাবে চুজ করবো সেটা আছে। আর এখানে ইপসাইলন এর ভ্যালু ইটারেশন টু ইটারেশন কিভাবে ভ্যালু ভ্যারি করে সেটা দেওয়া আছে। দেখো শুধুমাত্র থার্ড ইটারেশনেই আমার রেজাল্ট একেবারে 0.0262% চলে আসছে। ওকে, অনেক ছোট একটা রেজাল্ট, অনেক প্রিসাইজ একটা রেজাল্ট। ওকে, মানে কম ইটারেশনে কিন্তু আমার রেজাল্ট কনভার্জ করে। সো পলিনোমিয়াল রুট বের করার জন্য এটা একটা মেথড শিখলাম, যেটা হচ্ছে আমার মুলার্স মেথড। আদার্স অনেক মেথড আছে, তোমার ল্যাগুয়েরিস মেথড আছে, তারপর জেনকিন্স এন্ড ট্রাপ মেথড আছে। সেই মেথডগুলো আসলে আমরা ডিটেলসে যাচ্ছি না, বাট তোমাদেরকে জানিয়ে রাখা যে এই মেথডগুলো কিন্তু ভালো কাজ করে, এবং বিভিন্ন স্পেশাল প্রবলেমের জন্য এই মেথডগুলো ডেরাইভ করা। তোমরা যখন থিসিস করবা, থিসিসে দেখবা তোমাদের এই বিভিন্ন মেথড হয়তো কাজে লাগতে পারে। ওকে, সো তোমাদের এই মেথডগুলো সম্পর্কে জাস্ট নামগুলো জানিয়ে রাখা, তোমরা চাইলে এগুলো সার্চ করে দেখতে পারো। বাট মুলার্স মেথড ইজ দ্য মোস্ট বেসিক ওয়ান, দ্যাটস ওয়াই উই কভার্ড ইন দিস লেসন। সেই হচ্ছে তোমাদের মুলার্স মেথড। তারপরের লেসনটা আমরা একটু দেখি, লেসন 16। লেসন 16 আসলে বেশি কিছু নাই, এখানে জাস্ট আমরা একটা কেস স্টাডি করব। কেস স্টাডিটা কি? যেমন ধরো আমার একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া আছে, সেখানে আমি রুটস অফ ইকুয়েশন কিভাবে সলভ করব। এখানে দেখো ইলেকট্রিক্যাল সার্কিট যারা তোমরা ট্রিপল ই 201 করে আসছো, বা ইসি 201 করে আসছো, বা সিএসসি 250 251 করে আসছো, তারা কিন্তু এগুলো জানো যে এই একটা সার্কিট, এটা কিন্তু একটা সুইচিং সার্কিট। সুইচিং সার্কিটে এখানে বোথ ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টার তিনটেই আছে, এবং এখানে একটা সুইচ আছে। ঠিক আছে, সুইচটা একটা নির্দিষ্ট সময় পরে আমার রাইটে মুভ করবে। রাইটে মুভ করলে আমার কি হবে? রাইট হ্যান্ডের যে সার্কিটটা আছে সেটা কাজ করবে, আর যতক্ষণ পর্যন্ত লেফটে থাকবে লেফট হ্যান্ডের সার্কিটটা কাজ করবে। এই সার্কিটটা কিভাবে আসলে কাজ করে? যখন সুইচটা আমার লেফট সাইডে থাকে, তখন ব্যাটারি যখন অন করি, তখন এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হতে থাকে। রাইট হ্যান্ড সাইডের পুরো সার্কিটটা কিন্তু তখন ডিটাচড, ওইটার কোনো কারেন্ট যাচ্ছে না। ঠিক আছে, কারণ এখানে একটা ওপেন পয়েন্ট আছে। সো আমার যতক্ষণ পর্যন্ত ব্যাটারিটা অন থাকবে এবং সুইচটা লেফট হ্যান্ড সাইডে থাকবে, ততক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে। ওকে, আস্তে আস্তে একসময় চার্জ হয়ে ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে গেলে ধরো সুইচটা আমি রাইট হ্যান্ড সাইডে মুভ করে দিলাম। ওকে, সুইচটা সুইচ করে রাইট হ্যান্ড সাইডে চলে গেল, তখন আবার কি হবে? লেফট হ্যান্ড সাইডের ব্যাটারিটা ডিটাচ হয়ে যাবে, ব্যাটারির আর কোনো কাজ নাই। তখন ক্যাপাসিটরের মধ্যে যে স্টোর করা চার্জ, সেটা তখন আমার পুরো সার্কিট দিয়ে ফ্লো করবে। ওকে, তখন ক্যাপাসিটরের চার্জটি আসলে পুরো সার্কিটে ফ্লো করবে। এবং ক্যাপাসিটরে দেখো কানেকশনটা কিভাবে আছে, উপরে মাইনাস প্লাস। মাইনাস প্লাস কেন দিলাম? কারণ ব্যাটারিটা যেভাবে চার্জ করছিল, তোমার ক্যাপাসিটরের উপরের প্লেটে মাইনাস চার্জ জমা হবে আর নিচের প্লেটে প্লাস চার্জ জমা হবে। তার মানে কারেন্টটা আসলে কিভাবে ফ্লো করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, কারেন্ট আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। ওকে, কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে, তখন আমার রেজিস্ট্যান্সের ভিতরে, রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ ড্রপ হবে? রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের ফর্মুলা আমরা জানি, আই আর। ধরো আমার কারেন্টের ভ্যালু হচ্ছে আই, আর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আই আর। সিমিলারলি ইন্ডাক্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে? ইন্ডাক্টরের ফর্মুলা এল ইন্টু ডিআই বাই ডিটি। সিমিলারলি ক্যাপাসিটরের অ্যাক্রসে কত ভোল্টেজ জমা হবে? সেটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্সের ভ্যালু ভিসি, কিউ বাই সি। ওকে, তো আমি যদি টোটাল তিনটা ভোল্টেজ, আমরা যদি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি ইন দিস মেশ, তাহলে আমার তিনটা ভোল্টেজের সামেশন কত হবে? টোটাল সাপ্লাইড ভোল্টেজ। যেহেতু টোটাল সাপ্লাইড ভোল্টেজ আমার নাই,
কেন নাই? কারণ আমার সুইচটা তখন রাইট হ্যান্ড সাইডে চলে আসছে, ব্যাটারিটা তো ডিটাচ, তার মানে আমার কোনো আলাদা কোনো সাপ্লাই নেই, তার মানে তিনটা ভোল্টেজের সামেশন হবে 0। ওকে, এইবার এই ইকুয়েশনে দেখো ডিআই বাই ডিটি আছে, আই আছে। আমি যদি আই কে রিপ্লেস করি ডিকিউ বাই ডিটি, তখন আমার পুরো এই ইকুয়েশনটা এই ফর্মে চলে আসবে, একটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার ডিকিউ বাই ডিটি কিউ। সেই একটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার, অ্যানালাইটিক্যালি সলভ করার অনেক ওয়ে আছে। ওকে, নিউমেরিক্যালিও সলভ করা যায়। নিউমেরিক্যালি কিভাবে সলভ করতে হয় সেটা তো আমরা ফিউচারে শিখবই, এই কোর্সেও শিখবো। বাট অ্যানালাইটিক্যালি সলভ করার অনেক ওয়ে আছে। তোমরা যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্সটা করে আসছো তারা হয়তো জানো, আর বাকি যারা জানো না তারা ফিউচারে জানবা যখন কোর্সটা করবা। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমি সলভ করি, তখন আমার অনেকটা এই ধরনের ইকুয়েশন আসবে, কিউ অফ টি ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই 12। সো এটা কিভাবে সলভ করতে হয় সেটা তোমাদের জানার দরকার নেই, শুধু জানো যে এই ধরনের একটা ইকুয়েশন আসবে। ওকে, এখানে কিউ নটটা কি? কিউ নটটা হচ্ছে আমার অ্যাট টি ইকুয়াল টু জিরোতে কত চার্জ ফ্লো হয়, মানে ইনিশিয়ালি আমার কত চার্জ আছে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়ালি আমার কত চার্জ আছে। ওকে, এখানে কিউটা কি আসলে, আমি এখানে কিউ বলতে কি বুঝাচ্ছি? কিউ মানে হচ্ছে এই পুরো সার্কিটে কত চার্জ ফ্লো হচ্ছে, টাইমের রেসপেক্টে চার্জ কত ফ্লো হচ্ছে। এখানে দেখো টাইমের রেসপেক্টে কিন্তু এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, ই টু দি পাওয়ার মাইনাস আর টি। ই টু দি পাওয়ার মাইনাস আর টি মানে কি? টি এর ভ্যালু যত বাড়বে এই পুরো টার্মটার ভ্যালু কিন্তু আসলে ছোট হতে থাকবে। তার মানে টাইমের রেসপেক্টে চার্জের ভ্যালু কিন্তু কমতে থাকবে। কেন কমতে থাকবে? চার্জের ভ্যালু কেন কমতে থাকবে? কারণ ইন্ডাক্টর আর ক্যাপাসিটর তো চার্জ স্টোর করে তারপর ছেড়ে দেয়। চার্জের ভ্যালু কমার কোনটা ওয়ে? কমার ওয়ে হচ্ছে এই রেজিস্টরটা, কারণ রেজিস্ট্যান্স কিন্তু আমার কিছু লস হয়। এই লসের কারণেই কিন্তু আমার চার্জের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, এবং সেই জন্যই এখানে আসলে একটা এক্সপোনেনশিয়াল টার্ম চলে আসছে। এবং দেখো এই এক্সপোনেনশিয়াল টার্মটা কিন্তু আর এবং এল এর উপর ডিপেন্ডেন্ট। এল এর উপর কেন ডিপেন্ডেন্ট? এলটা তো আমার শুধুমাত্র চার্জ স্টোরিং ডিভাইস, কারণ এল এরও একটা ক্যাপাসিটিভ ইফেক্ট থাকে, একটা ইন্ডাক্টরের ভিতরেও কিন্তু একটা আই এম সরি, একটা রেজিস্টিভ ইফেক্ট থাকে, নট ক্যাপাসিটিভ। ইন্ডাক্টরের ভিতরেও কিন্তু একটা রেজিস্টিভ ইফেক্ট থাকে, তার মানে ইন্ডাক্টরেও কিছু পরিমাণ লস হতে পারে। এবং দ্যাটস ওয়াই এখানে আসলে ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই 12 মানে আর এবং এল বোথ প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে টাইমের রেসপেক্টে আমার চার্জের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তো এটাই হচ্ছে আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্স, চার্জের ভ্যালু কেন কমতে থাকে। ওকে, এই ইকুয়েশন ফলো করে তখন কমতে থাকবে। এবং তোমরা জানো রেজিস্টর এবং ইন্ডাক্টরের যে রেজিস্টিভ ইফেক্ট, সেটার জন্যই কিন্তু আসলে তোমার চার্জটা লস হয়ে যাচ্ছে। ওকে, ওকে, তাহলে আমার এই ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম, কিউ অফ টি ইকুয়াল টু সামথিং। ওকে, টি ইকুয়াল টু 0 পয়েন্টে চার্জের যে ভ্যালু সেটা হচ্ছে কিউ নট, এবং সেটার ভ্যালু হচ্ছে ভি নট টাইমস কিউ ইকুয়াল টু ভিসি সিভি, যেটার ফর্মুলা আমরা জানি ক্যাপাসিটেন্স চার্জ ভোল্টেজ। ওকে, ভি নট ভোল্টেজটা হচ্ছে আমার যে একদম ইনিশিয়াল ভোল্টেজ, ইনিশিয়াল ভোল্টেজটা কত, এবং ক্যাপাসিটরের ইনিশিয়াল যে ভোল্টেজটা ছিল, ইনিশিয়াল যে চার্জ জমা ছিল, সেটা হচ্ছে আমার ভি নট। ঠিক আছে, কারণ সুইচিং করার আগ মুহূর্তে কিন্তু আমার ভি নট পরিমাণ ভোল্টেজ জমা হচ্ছিল। ওকে, এখন কথা হচ্ছে আমি এই ইকুয়েশনটা থেকে আসলে কি বের করব, কেন এটাকে কেস স্টাডি হিসেবে রাখলাম। Okay? আমাকে বের করতে হবে এমন একটা রেজিস্ট্যান্সের ভ্যালু to dissipate a certain amount of energy. Okay, so I need to find out a proper resistance value for a certain dissipation of energy. For example, ধরো আমি চাচ্ছি যে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হলে 1% of the original charge আমার ডিসিপেট হবে at t equal to 0.05 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমি চাচ্ছি রেজিস্ট্যান্সের ভ্যালু কত হলে এল এর ভ্যালু যদি 5 হেনরি হয়, সি এর ভ্যালু যদি 10 টু দি পাওয়ার মাইনাস 4 ফ্যারাডে হয়, তাহলে টি ইকুয়াল টু 0.05 সেকেন্ডে আমার পাওয়ার ডিসিপেশনের ভ্যালু হবে 1%। আমি এটা সলভ করতে চাচ্ছি। ওকে, আর এর ভ্যালু কত হবে, এই সব কন্ডিশন মেনটেন করে আর এর ভ্যালুটা কত হবে। এখন দেখো এখানে বলা আছে 1% অফ ইটস অরিজিনাল ভ্যালু। এখন আমরা জানি এনার্জি আসলে চার্জের উপর ডিপেন্ডেন্ট, তার মানে আমি কি চাই, টোটাল চার্জ কিউ ডিভাইডেড বাই ইনিশিয়াল চার্জ, এইটার ভ্যালু কত হবে 1%, 1 ডিভাইডেড বাই 100, এটার ভ্যালু হচ্ছে 0.01। আমি যদি এই ইকুয়েশনে এল এর ভ্যালু, সি এর ভ্যালু, টি এর ভ্যালু বসিয়ে দিই, তারপর লেফট হ্যান্ড সাইডে কিউ ডিভাইডেড বাই কিউ নট, যেটার ভ্যালু হচ্ছে 0.01, সব কিছু বসিয়ে দেওয়ার পরে এই ইকুয়েশনে আননোন থাকবে আর কি, শুধুমাত্র আর। ঠিক আছে, তখন ওই ইকুয়েশনটাকে আমার সলভ করে আর এর ভ্যালু বের করতে হবে। আর আমরা জানি ইকুয়েশন সলভিং মানে কি আসলে, রুটস অফ ইকুয়েশন।
ঠিক আছে, তার মানে ওই ইকুয়েশনের রুট বের করতে হবে, ওই রুট বের করলেই আসলে আমি আর এর ভ্যালু পেয়ে যাব। ওকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার টার্গেট। তাহলে আমার মূল ফাংশনটা হচ্ছে এরকম যে কিউ নটটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। কিউ নটটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে, কিউ বাই কিউ নট, যেটার ভ্যালু হচ্ছে 0.01। তারপর তুমি চাইলে ওটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারো, মাইনাস কিউ বাই কিউ নট আসবে, যেটা আমি এখানে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে তোমার মূল ফাংশন। এই ফাংশনটাকে এখন আমার সলভ করতে হবে টু ফাইন্ড আউট দ্য রুট অফ দিস ইকুয়েশন। রুটটা কিভাবে বের করব? রুট বের করার কন্ডিশন আমি জানি, এই এফ ও ফাংশনের ভ্যালুটাকে 0 ধরে তারপরে এই ফাংশনটাকে সলভ করব। সব ভ্যালু তুমি বসিয়ে দাও, কিউ বাই কিউ নট এল সি যা আছে সব বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এই ধরনের একটা ইকুয়েশন পাবা। দেখো এই ইকুয়েশনে আসলে কি আছে, শুধুমাত্র আর টার্মটা আছে। এটা একটা কমপ্লেক্স ফাংশন, বাট নো প্রবলেম। এই কমপ্লেক্স ফাংশনে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল আছে আর। তো এইটার ভ্যালু আমার বের করতে হবে। বের করার জন্য আমি কি ইউজ করব? ব্র্যাকেটিং মেথড, ওপেন মেথড, মুলার্স মেথড, যত মেথড আছে তুমি ইউজ করতে পারো। বাট এটা যেহেতু একটা ফাংশন, যেহেতু আমার ইকুয়েশন জানা আছে, তাহলে আমি কোন মেথডটা ইউজ করা ফিজিবল হবে? অবশ্যই মুলার্স মেথড বা রুটস অফ ইকুয়েশনের জন্য যে ডেভেলপ করা মেথড গুলো আছে সেগুলো। ঠিক আছে, তুমি যদি অ্যাপ্লাই করো তাহলেই দেখবা তুমি আর এর ভ্যালু পেয়ে যাবা। ওই রুটটাই আসলে আর এর ভ্যালু। ঠিক আছে, তো এইভাবে একটা ফিজিক্যাল প্রবলেমকে তোমার ডিজাইন করে নিউমেরিক্যাল মেথডে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু এই মেথডটা দিয়ে, এই এক্সাম্পলটা দিয়ে বোঝা যাচ্ছে। ঠিক আছে, সেখানে আমি একটা সিম্পল সার্কিট দিয়ে বুঝালাম। ধরো আমি একটা অন্য মেথডও দিতে পারি। ঠিক আছে, সো তোমাদের একটু মনে রাখতে হবে, যখনই আমি এই ধরনের ফিজিক্যাল প্রবলেম দেব, ফিজিক্যাল প্রবলেমের সব প্যারামিটার কিন্তু দেওয়া থাকবে এক্সেপ্ট ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, তোমার কাজ হবে সবগুলো ভ্যারিয়েবলের ভ্যালু যেগুলো আমার দেওয়া আছে সেগুলো আমার ইকুয়েশনে ইনসার্ট করে দেওয়া। তারপর দেখবা যে ওই ইকুয়েশনে মাত্র একটাই আননোন ভ্যারিয়েবল আছে। তারপর ওই আননোন ভ্যারিয়েবলের জন্য ইকুয়েশনটাকে সলভ করবা। ওকে, তার মানে রুটস অফ ইকুয়েশন বের করবে। একদম সিম্পল একটা ওয়ে। এইভাবেই আসলে সবগুলো মেথড, সবগুলো ফিজিক্যাল প্রবলেম এভাবেই কিন্তু কাজ করে যখন আমি রুটস অফ ইকুয়েশন বের করতে চাই। তো তোমরা যখন এক্সাম দেবা তখন দেখবে শুধু সার্কিট না, অনেক প্রবলেম থাকবে। সব প্রবলেমে কিন্তু সব ধরনের প্যারামিটার দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে ওই প্যারামিটার গুলো জাস্ট ইনসার্ট করে দেওয়া, তারপর আননোন ভ্যারিয়েবলের জন্য রুট বের করা। ওকে, দ্যাটস দ্য টাস্ক। খুবই সিম্পল একটা টাস্ক। তো তোমাকে বুঝতে হবে যে রুটস অফ ইকুয়েশন পড়লাম, এটা 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 শুধুমাত্র পড়লেই হবে না, আমাকে বুঝতে হবে যে একটা ফিজিক্যাল প্রবলেম আসলে কিভাবে কাজ করে। ওকে, তাহলে তো নিউমেরিক্যাল মেথড শিখে কোনো লাভ হলো না। Okay? সেটা তোমাদের জানা থাকা লাগবে। তো এতক্ষণ ধরে আমি যেগুলো মেথডগুলো আমরা তোমাদের শেখালাম এই রুটস অফ ইকুয়েশনের আন্ডারে, আমরা ডিরেক্ট মেথডের জন্য অনেক মেথড দেখলাম যে অ্যানালাইটিক্যালি বিভিন্ন ওয়েতে আমরা সলভ করতে পারি। তোমার হচ্ছে ক্রেমার্স ল আছে, তারপরে সাবস্টিটিউশন আছে, এলিমিনেশন আছে, গ্রাফিক্যাল মেথড আছে। তারপরে আমরা ব্র্যাকেটিং মেথড দেখলাম। ব্র্যাকেটিং মেথডের আন্ডারে আমরা দেখেছি বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, মডিফাইড ফলস পজিশন মেথড। তারপরে আমরা ওপেন মেথড শিখেছি। ওপেন মেথডের আন্ডারে ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন র্যাপসন মেথড, মডিফাইড নিউটন র্যাপসন মেথড ফর মাল্টিপল রুটস। তারপর সেকেন্ড মেথড, মডিফাইড সেকেন্ড মেথড দেখেছি। তারপরে আমরা একটা হাইব্রিড মেথড দেখেছি, যেটা হচ্ছে ব্র্যান্ডস মেথড উইচ ইনকর্পোরেটস বোথ ওপেন মেথডস অ্যান্ড ক্লোজড মেথডস। তারপরে আমরা পলিনোমিয়াল মেথড হিসেবে দেখেছি মুলার্স মেথড, অলদো আদার্স মেথড আর অলসো পসিবল। ওকে, সো ব্র্যাকেটিং মেথড এবং ওপেন মেথডগুলো এগুলো প্রোগ্রামিং করা খুবই ইজি, বাট মুলার্স মেথড বা ব্র্যান্ডস মেথড, ব্যারস্টো মেথড এগুলো ইমপ্লিমেন্ট করা একটু একটু ট্রিকি আর কি, বাট ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড। ওকে, তো এই চার্টের মাধ্যমে আমরা আসলে সবগুলো মেথডের পারফরমেন্সটা একটু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের রুটস অফ ইকুয়েশন। রুটস অফ ইকুয়েশনে তোমাদের সিলেবাস এতটুকুই, তোমাদের আর কোনো মেথড আমরা শেখাচ্ছি না। অনেকগুলো মেথড আমরা শিখেছি। তো তোমরা প্র্যাকটিক্যালি কাজ করবা, তোমাদের থিসিসে হোক, প্রজেক্টে হোক, সব জায়গাতেই দেখবে এগুলো কাজে লাগবে। তো তোমরা তখন কোনো একটা মেথড ফিক্সড অ্যাপ্লাই না করে সবগুলো মেথড অ্যাপ্লাই করে দেখবে কোনটা ভালো পারফর্ম করে, সেই মেথডটাই আসলে তোমরা ফার্দার অ্যাপ্রোচ করবা। ওকে, তো এই হচ্ছে তোমাদের রুটস অফ ইকুয়েশন, এবং আজকের লেসন কিন্তু এগুলোই ছিল, 13, 14, 15 and 16। তো এই চারটা লেসন নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, এগুলো দেখে আসার কথা ছিল, তোমরা কি দেখে আসো না? হুম? পরীক্ষা কিন্তু চলে আসছে, লেসন ফালায় রাখলে কিন্তু তোমরাই পরে ধরা খাবে। আমি বলেছিলাম যে পার উইকে 4টা লেসন কভার করে ফেলো, 4টা লেসন কভার করা কোনো ব্যাপারই না। তারপরে অনেকে একদম এক্সামের আগ মুহূর্তে যে তারপরে পড়াশোনা স্টার্ট করে, তো তখন তো সিলেবাস অনেক বড় মনেই হবে, তাই না? স্যার আমাদের মিড লেসন কতর উপর হবে স্যার? বলে দিয়েছি তো আমি, স্ল্যাকে খেয়াল করো।
মেবি লেসন 19 পর্যন্ত। ওকে, তো তোমাদের আরেকটা থিওরি লেসন হবে, মানে লাইভ ডিসকাশন হবে। তো তার আগেই তোমরা এই লেসন গুলো কভার করে ফেলো। ওই লাইভ ডিসকাশনটা নেক্সট উইকে হবে, তার মানে ফ্রাইডে 20 নভেম্বর, নভেম্বরের 20 তারিখ। তো নভেম্বরের 20 তারিখ তোমাদের এক্সাম, কিন্তু তারপরে উইকে 23 তারিখ মেবি, না যেন 22 তারিখ। তো তোমরা তার আগে যদি সবগুলো লেসন কভার করে ফেলো, তাহলে পরের লাইভ ডিসকাশনে মানে নভেম্বর 20-তে যেতে হবে। ওই ডিসকাশনে তোমাদের ওই প্রবলেমগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো। আর যদি পড়াশোনা না করো তাহলে আর কি করার। ওকে, তার আগেই তোমরা এই লেসনগুলো কভার করে, প্র্যাকটিস প্রবলেম সলভ করে, কুইজের প্রবলেমগুলো সলভ করে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে ওই দিনই ডিসকাস করে নিও মিড টার্মের আগে। অথবা তোমাদের এসটির টাইম তো দেওয়াই আছে, স্টুডেন্ট টিউটর। ওই এসটির টাইমটাও তো তোমরা ওর সাথে ডিসকাস করতে পারো, ও সবসময় অ্যাভেইলেবল থাকে। ওকে, জি স্যার। সো কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি না থাকে তাহলে আজকের লেসন এতটুকুই। ওকে, আমি রেকর্ডিংটা আপলোড করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার।